তোমাদের একটা বিষয় মানতেই হবে, সেটা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার ধরনও কিন্তু পরিবর্তন হচ্ছে। তোমরা এই ভিডিওটা এখন স্মার্টফোনে, কম্পিউটার বা ল্যাপটপে দেখছো। একটা সময় ছিল যখন এগুলোর নামই শোনেনি মানুষ, এগুলোর ব্যবহার জানতোই না। তোমরা যে পেনে লেখো সেই পেনেরও কিন্তু পরিবর্তন হয়েছে। যখন থেকে কালির মাধ্যমে লেখা শুরু হলো, তখন থেকে কালি বিভিন্ন উপায়ে তৈরি করা হতো। তখন আজকের মতন এই পেনের ব্যবহার ছিলই না। দশম শ্রেণীর পাঠ্য হারিয়ে যাওয়া কালি কলমে আমরা বিভিন্ন ধরনের কলম সম্পর্কে জানব, আর বিভিন্ন ধরনের কালি সম্পর্কেও জানব, আর কিভাবে কালি তৈরি হতো সেই সম্পর্কেও আমরা জানব। তোমাদের এই প্রবন্ধ অংশ থেকে এমসিকিউ থাকবে 1 নম্বরের 3টে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 3টে, আর রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের 1টা থাকবে। আজকের এই ভিডিওতে এই প্রবন্ধের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা তোমাদের কাছে একটু বড় মনে হতে পারে, আসলে প্রবন্ধটা তুলনামূলকভাবে একটু বড় তোমাদের কাছে, সেই জন্যে ব্যাখ্যা করতে একটু সময়ের প্রয়োজন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। শ্রীপান্থের জন্ম 1932 খ্রিস্টাব্দ আর মৃত্যু 2004 খ্রিস্টাব্দ। শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। শ্রীপান্থ হল নিখিল সরকারের ছদ্মনাম। তিনি সাহিত্য রচনার পাশাপাশি ছিলেন একজন সাংবাদিক ও গবেষক। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শ্রীপান্থের কলকাতা, যখন ছাপাখানা এলো, আজব নগরী, বটতলা, কিয়াবাত মেয়ে ইত্যাদি। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি কালি কলম মন প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। চলো আমরা মূল প্রবন্ধের আলোচনায় চলে যাই। আমরা এবার প্রবন্ধের মূল আলোচনায় চলে যাই। প্রবন্ধের নাম হারিয়ে যাওয়া কালি কলম, লিখেছেন শ্রীপান্থ ওরফে নিখিল সরকার। কথাই বলে কালি কলম মন লেখে 3 জন, অর্থাৎ 3 জন কে কে? 1 কালি, 2 কলম, আর 3 যিনি লিখছেন সেই লেখকের মন। এই 3 জনকে নিয়েই লেখা হয়। কিন্তু কলম কোথায়? লেখক বলছেন যে কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। অর্থাৎ এখানে কম্পিউটারের কথা বলা হচ্ছে। কম্পিউটারে কি হয়, যে কিবোর্ড থাকে সেখানে টাইপ করা হয়, তারপর লেখাটা ঠিক হয়েছে নাকি, সঠিক হয়েছে নাকি, টাইপটা সঠিক হয়েছে নাকি সেটা মনিটরে দেখা হয়, স্ক্রিনের ওপর দেখা হয়। সেই কথা এখানে বলছেন লেখক। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। অর্থাৎ লেখক যা নিজে হাতে লেখেন সেগুলো ওরা, অর্থাৎ অফিসের অন্যান্য যারা রয়েছেন তারা টাইপ করে সেটা ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। অর্থাৎ সবাই এখন ওই কম্পিউটারেই টাইপ করে, কারোর কাছেই আর কলম নেই। কেউ যদি কিছু লিখতে চায় সে টাইপ করে লেখে। সেই জন্য লেখক, একমাত্র লেখক যিনি কলম দিয়েই লেখেন সেই অফিসে, যদি লেখক কোনোদিন কলম নিয়ে যেতে ভুলে যান তাহলেই বিপদ, কারোর কাছে কলম পান না। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই। অর্থাৎ কারোর কাছে যদি একটা ভোতা মতন কলম থাকে, হ্যাঁ, কিন্তু
তাতে লিখে লেখক কোনো সুখ পান না, অর্থাৎ লেখকের ভালো লাগে না সেই ধরনের ভোঁতা কলমে লিখতে। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ করতে হয়, কোনো রকমে সেদিনকার কাজকর্ম মিটিয়ে দেন লেখক। অথচ আমাদের আপিস, সবাই বলেন লেখালেখির অফিস, অর্থাৎ লেখক যেখানে কাজ করেন সেই অফিসের কথা বলা হচ্ছে। আসলে নিখিল সরকার বা শ্রীপান্থ যে অফিসের কথা বলছেন সেটি হলো আনন্দবাজার পত্রিকার অফিস। তোমরা জানো যে আনন্দবাজার পত্রিকা একটা নিউজ পেপার, হ্যাঁ, তাদের বিভিন্ন ম্যাগাজিন থেকে শুরু করে বিভিন্ন কিছু সেখান থেকে বার হয়। তো সেই লেখালেখির অফিসের কথা এখানে বলা হচ্ছে। নিখিল সরকার সেখানে একসময় কাজ করতেন। লেখকের কারখানা, বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালগুনে বুঝিবা আজ আমরাও তাই। অর্থাৎ লেখক একটু ব্যঙ্গ করে বলছেন। বাংলায় একটা কথা আছে যে যার কাছে কালি নেই, যার কাছে কলম নেই, সে আবার নিজেকে মুন্সি ভাবে। অর্থাৎ মুন্সি মানে বিদ্বান, পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ কালি কলম না থাকলেও নিজেকে পণ্ডিত মনে করছেন। অর্থাৎ এই কথাগুলো একটু ব্যঙ্গ করে বলা হয়, বাংলায় এই ধরনের কথা চালু আছে। লেখক বলছেন যে আজ আমরাও বুঝি সেই রকম জায়গায় এসে দাঁড়িয়েছি, অর্থাৎ কারো কাছে কলম নেই, কালি নেই, হ্যাঁ, সবাই ওই কম্পিউটারে বসে টাইপ করছে, সেই জন্যে আমরাও বুঝি কালি কলমহীনভাবে নিজেদের মুন্সি ভাবছি। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। লেখক বলছেন যে তিনি গ্রামের ছেলে, 50-60 বছর আগে লেখকের মতন যারা এই একটু গ্রামের দিকে প্রত্যন্ত অঞ্চলে জন্মেছেন তারা জানেন যে কলমের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা কোন জায়গায়। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। লেখক কিভাবে কলম তৈরি করতেন সে কথা এখানে বলা হচ্ছে যে রোগা বাঁশের কঞ্চি কেটে, বাঁশের সরু সরু কঞ্চি কেটে কলম তৈরি করতেন। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়, যেখান দিয়ে কালি বার হবে সেই মুখটা চিরে দিতেন। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু ছুঁচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। অর্থাৎ কলমের মুখটা সরু হলেই হবে না, কালি যাতে একসঙ্গে না গড়িয়ে পড়ে, একসঙ্গে যাতে বের হয়ে না পড়ে সেই জন্য একটু চিরে দেওয়া প্রয়োজন মুখটা। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে, তাহলেই কালি আস্তে আস্তে পড়বে, না হলে তো একসঙ্গে অনেক কালি বেরিয়ে যাবে। কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, অর্থাৎ আমরা যেমন এখন খাতায় লিখি, তাই তো, পৃষ্ঠার উপর লিখি, কিন্তু লেখকদের সময় লেখকরা লিখতেন কলা পাতার ওপর। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, বাড়ির যে হোমওয়ার্ক থাকতো সেটা সেই কলা পাতার উপরেই তারা লিখতেন। আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে, সেগুলো একসঙ্গে লেখার পরে সেগুলো একসঙ্গে বান্ডিল করে স্কুলে নিয়ে যেতেন। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। অর্থাৎ এখন যেমন কপি চেকিংয়ের সময়, খাতা চেক করার সময় যখন যেমন পেন দিয়ে চেক করা হয়, কিন্তু লেখকদের সময় সেই কলা পাতায় লিখে নিয়ে যাওয়া হতো, শিক্ষক মহাশয়রা দেখতেন, দেখার পরে আড়াআড়িভাবে ছিঁড়ে দিতেন, চওড়া করে ছিঁড়ে দিতেন, অর্থাৎ সেই লেখাটা যেন আবার না দেখাতে পারে। যে কলা পাতার উপরে লেখাগুলো রয়েছে সেই কলা পাতা যদি গরু খেয়ে নেয় তাহলে বুঝি অমঙ্গল হবে, পাপ হবে, হ্যাঁ, এই কথা ভেবে তারা কি করতেন, সেই কলা পাতাগুলো পুকুরে ফেলে দিতেন। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। এবার দেখো কিভাবে লেখকরা কালি তৈরি করতেন সে কথা এখানে বলা আছে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন 3 ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। অর্থাৎ প্রাচীনেরা, অর্থাৎ বয়স্করা বলতেন যে এই ত্রিফলা, শিমুল ছাল, তিল, ছাগলের দুধ মিশিয়ে লোহার পাত্রে রেখে তাতে লোহা দিয়ে ঘষতে হতো। এই ছিল ভালো কালি তৈরির এক ধরনের ব্যবস্থা। লেখার পাতা ছিঁড়ে গেলেও সেই কালি কিন্তু উঠতো না, সেই জন্যই বলা হচ্ছে তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এই কথা কারা বলতেন? লেখক বলছেন যারা বয়স্ক মানুষ, যারা প্রাচীনেরা, তারা বলতেন।
আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? এই যে তিল, ত্রিফলা, শিমুল ছাল, ছাগলের দুধ, এত কিছু আমরা কোথায় পাবো? লেখক বলছেন আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, অর্থাৎ লেখকরা যে কালি তৈরি করতেন সেই কালি তৈরির পদ্ধতি ছিল খুবই সহজ। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। তোমরাও জানো, যাদের বাড়িতে কাঠের উনুনে রান্না করা হয় তাদের ওই হাঁড়ি বা কড়াইয়ের নিচে কালি জমে। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষতো, কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিভাবে লেখকরা কালি তৈরি করতেন। প্রাচীনেরা বয়স্করা এক ধরনের কালি তৈরি করতেন, কিন্তু এখন তারা খুব সহজেই কালি তৈরি করেন। কিভাবে কালি তৈরি করতেন সেই কথা এখানে বললেন। এখানে হরিতকি মানে এক ধরনের ফল। পুজো বা এই ধরনের ক্রিয়াকলাপে তোমরা দেখবে হরিতকি ব্যবহার করা হয়। এইভাবে লেখকরা কালি তৈরি করতেন। আর দোয়াত মানে মাটির দোয়াত। এখন তো দোয়াত দেখাই যায় না, যদিও বা সরস্বতী পুজোর সময় বা বিভিন্ন জায়গাতে আমরা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখি কাচের দোয়াত, কিন্তু লেখকরা যে দোয়াত ব্যবহার করতেন সেটা ছিল মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এই চারটে জিনিস নিয়েই লেখকদের প্রথম লেখালেখির কাজ শুরু হয়। কি? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। এই চারটে বিষয় তোমরা আন্ডারলাইন করে রাখো। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। অর্থাৎ এত বছর পরে যখন সবাই ওই কম্পিউটারেই টাইপ করছে, হ্যাঁ, আর সেই ধরনের কলম তো এখন আর নেই, সেই কালির কলম, এখন বিভিন্ন ধরনের কলম বেরিয়ে গেছে, সেই জন্যে লেখকের একটু মনে মনে কষ্টই হয়। এই অনুচ্ছেদের প্রথম লাইনটা দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। আরেকটা লাইন তোমরা আন্ডারলাইন করো, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। কিভাবে কালি তৈরি করতেন সে কথাই এখানে বলা হলো। ভাবি, আচ্ছা, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো ছুচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। সুমেরিয়ান কাদের বলা হতো? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে বর্তমান ইরাকে প্রাচীনকালে গড়ে উঠেছিল এই সুমেরীয় সভ্যতা। এখানে যারা বসবাস করতেন তাদের বলা হতো সুমেরিয়ান। আর ফিনিশিয়ান কারা? ফিনিশীয় দ্বীপপুঞ্জের যারা প্রাচীন অধিবাসী ছিলেন তাদের ফিনিশিয়ান বা ফিনিশীয় বলা হতো। বর্তমানে ফিনল্যান্ডের যারা অধিবাসী তাদের বলা হয় ফিনিশিয়ান। লেখক বলছেন যে মিশরে যদি জন্মগ্রহণ করতেন, তাহলে মিশরের যে প্রধান নদী নীলনদ, সেই নীলনদের পাশ থেকে নলখাগড়া তিনি ভেঙে নিয়ে আসতেন। নলখাগড়া কি তোমরা দেখবে যে সরস্বতী পুজোর সময় এখন দোয়াতের মধ্যে এক ধরনের কলম বানিয়ে দেওয়া হয়। সেই কলম দেখতে অনেকটা পাটকাঠির মতন বা কাঠির মতন কলম দেখা যায়, তাকে বলা হয় নলখাগড়া। সেই নলখাগড়ার গাছ হয়তো ভেঙে নিয়ে আসতেন, আবার সেটা ভোঁতা করে তুলি বানিয়ে হয়তো লিখতেন লেখক। আবার তিনি যদি ফিনিশীয়তে জন্মগ্রহণ করতেন তাহলে সেখানকার বন থেকে একটা হাড় কুড়িয়ে নিতেন, বিভিন্ন পশু পাখির হাড়, হ্যাঁ, সেটাই তার কাছে কলম হতো।
এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। জুলিয়াস সিজার ছিলেন রোমের সম্রাট। তার সময়ে এই রোমের সাম্রাজ্য অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল। আর কাসকা কে ছিলেন? জুলিয়াস সিজারকে যারা যারা আঘাত করেছিলেন তাদের মধ্যে প্রথম যিনি আঘাত করেন তিনি ছিলেন কাসকা। জুলিয়াস সিজার নিজেকে রক্ষা করবার জন্য স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন। সেই স্টাইলাসই হলো ব্রোঞ্জের শলাকা, অর্থাৎ ব্রোঞ্জের শলাকার আরেকটু ভালো করে নাম দিয়ে বলা হচ্ছে স্টাইলাস, অর্থাৎ ব্রোঞ্জের শলাকাকেই বলা হচ্ছে স্টাইলাস। লেখক বলছেন যে কলম সেদিন খুনিও হতে পারে বই কি, অর্থাৎ কলম দিয়ে যেন খুনও করা যায় সে কথাই বলছেন। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। চীনারা তাহলে কি দিয়ে লিখে আসছে? তুলি দিয়ে। তো তাদের কথা যদি বাদ দেওয়া যায় তাহলে এই কিছুকাল আগেও এই জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, অর্থাৎ কাঠির মতন দেখতে। শলাকা মানে কাঠি। এই পেন বা কলম ছিল সত্যি একটা কাঠির মতন, যদি সেই তুলির কথা বাদ দেওয়া যায়। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক, সেটা শলাকাই ছিল, এটাই লেখক বলতে চাইছেন। তা সেটা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক হোক বা ব্রোঞ্জেরই হোক না কেন। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, অর্থাৎ স্কুলের ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের কলম তারা রাখে। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। লেখক যে সময়ে লিখছেন সেই সময়ের কথা বলছেন যে সেই সময়ে আর বাঁশের কঞ্চির কলমও আর খুঁজে পাওয়া যাবে না। আর এখনকার দিনে তো বাঁশের কঞ্চির কলম যে আদৌ হতো এটা অনেকেই জানে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, যেটা তোমাদের বলছিলাম যে নলখাগড়ার যে কলম, সেই খাগের কলম সরস্বতী পুজোর সময় দেখা যায়। তোমরাও দেখেছো যে দোয়াতের মধ্যে দেওয়া থাকে পুজোর কাছে। কাচের দোয়াতে কালির বদলে দুধ, সরস্বতী পুজোর সময় দেখবে ওই দোয়াতে কালি আর দেওয়াই হয় না, কি দেওয়া হয়? দোয়াতে কালির বদলে দুধ দেওয়া হয়। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না, তার ইংরেজি নাম কুইল। তাহলে পালকের কলমের ইংরেজি নাম কি? কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স, অর্থাৎ ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে তাদের কি বলে ডাকতেন? বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই, অর্থাৎ এখন সরাসরি পালকের কলম দেখাই যায় না। যদি পালকের কলম দেখতে হয় তাহলে পুরনো দিনের বিভিন্ন পণ্ডিত মনীষীদের সামনে দোয়াতের মধ্যে দেখা যায় যে সেই পালকের কলম রয়েছে। তাই বলছেন লেখক যে এখন পালকের কলম দেখতে হলে পুরানো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। উইলিয়াম জোন্স ছিলেন একজন বহু ভাষাবিদ, তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই উইলিয়াম জোন্স আর কেরি, অর্থাৎ উইলিয়াম কেরি যিনি একজন খ্রিস্টান মিশনারি ছিলেন, তিনি শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান ছিলেন। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন, বাংলায় বই লিখেছেন। তাদের যে ছবি, পুরনো ছবি রয়েছে, সেখানে দেখা যায় যে দোয়াতে পালকের কলম রয়েছে। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। পাখির পালক কেটে কলম তৈরির জন্য একটা যন্ত্রও তৈরি করেছিলেন সাহেবরা, ব্রিটিশরা। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। এখন যেমন পেন্সিল শার্পনার দিয়ে আমরা পেন্সিল কাটি, পেন্সিলের মুখটা ছুচালো করি, ঠিক তেমনভাবে এক ধরনের যন্ত্র বার করেছিলেন সাহেবরা, যেটা পাখির পালক কেটে
কলম তৈরি করা হতো যার দ্বারা। তাতেও রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। অর্থাৎ তার মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই কলম তৈরি হয়ে যেত। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? বলছেন যে পালকের কলম তো অনেক দূরে থাক, কিন্তু এখন তো দোয়াতের কলমই আর নেই। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম। লেখক নিখিল সরকার বা শ্রীকান্ত যে সময়ে লিখছেন সেই সময়ের কথা বলছেন, অর্থাৎ আজ থেকে প্রায় 70-80 বছর আগেকার কথা বলছেন, যে সেই সময়ে অফিসে টেবিলের উপর দোয়াত কলম সাজানো দেখা যেত, কিন্তু সে তার কোনো ব্যবহার করা হতো না। কিন্তু সেসব ফাঁকি মাত্র, ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, অর্থাৎ সাজিয়ে রাখা হতো। সেখানে বল পেন নিয়ে দোয়াতের মধ্যে সাজিয়ে রাখা হতো। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। এখন আমরা যে পেন দিয়ে লিখি বল পেন, হ্যাঁ, তাকে তো অনেকেই ডট পেন বলেন, সেই কথা বলছেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। কিছুদিন আগেও বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে চৌরঙ্গি, কলকাতা চৌরঙ্গি রাস্তায় কলম ফেরিওয়ালারা অর্থাৎ কলম বিক্রেতারা ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক 3 জনের মধ্যেই যেন একজনের পেশা এই কলম বিক্রি করা। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। এখনো বিভিন্ন জায়গাতে, তোমরাও যখন ট্রেনে বা বাসে কোথাও যাও, সেখানেও দেখবে যে ঘুরে ঘুরে কলম বিক্রি করছে। তাই বলছেন যে এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। সস্তার চূড়ান্ত, অর্থাৎ সেই কলমগুলো খুব সস্তায় তারা বিক্রি করেন। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। আগেকার দিনের পণ্ডিত মশাইরা কলম কানে গুজে রাখতেন। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ এটা একটা প্রচলিত কথা যে কানে কলম গুজে যিনি দুনিয়ার বিভিন্ন জ্ঞান ভাণ্ডার খোঁজেন তাকেই যেন দার্শনিক বলা হয়। ঠিক আছে, এখানে একটু মজা করেই বললেন লেখক। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কি একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোঁপায় কলম। অর্থাৎ লেখক যে সময়ে লিখছেন সেই সময়ের কথা বলছেন, যে তখনকার দিনে কাঁধে একটা ছোট্ট পকেট সাজানো থাকতো, সেখানেও কলম অনেকে গুজে রাখতেন। অর্থাৎ এটা তাদের একটা ফ্যাশন ছিল। আবার ভিড় বাসে ট্রামে সেখানে উঠলেও দেখা যেত যে অন্য কালের কলম কোনো মহিলার চুলের সঙ্গে আটকে গেছে, তখন কেউ একজন ডেকে বলতেন যে ও দিদি ওই দেখুন আপনার খোঁপায় কলম রয়েছে। ঠিক আছে, এখানে একটু লেখক মজা করে বললেন। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। কায়স্থ এক ধরনের সম্প্রদায় যারা এক সময় রাজাদের দরবারে বিভিন্ন নথিপত্র বা কাগজ, দলিল দস্তাবেজ লেখার কাজ করতেন। ঠিক আছে, তাদের বলা হতো কায়স্থ। এরা বেশ শিক্ষিত হতেন। তাই বলা হচ্ছে যে কলম যদি কারোর কাছে পাওয়া যেত তাহলে চেনা যেত যে এরা বুঝি কায়স্থ। আর রাজপুত যারা, তাদের গোঁফ দেখলেই বোঝা যেত, অর্থাৎ বড় বড় যাদের গোঁফ থাকতো তাদের মনে হতো এরা যেন রাজপুত। রাজপুত কাদের বলা হয়? রাজপুত হলো যারা যোদ্ধা ছিলেন এক সময়। ভারতবর্ষে এদের ক্ষত্রিয় বংশে জন্ম, যারা যোদ্ধা ছিলেন। ঠিক আছে, তাদের গোঁফ দেখলেই বোঝা যেত যে এরা রাজপুত। অর্থাৎ এটা একটা প্রচলিত কথা যে কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারো নয়। কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। অর্থাৎ অজ্ঞ বা মূর্খ ব্যক্তি যখন পণ্ডিত ব্যক্তির মতন ধর্মগ্রন্থ পড়ার একটা ভান করেন, তখন এই প্রবাদটি ব্যবহার করা হয়। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। অর্থাৎ বলতে চাইছেন যে কেউ লেখাপড়া জানুক বা না জানুক বা অল্প জানুক, কিন্তু প্রত্যেকের কাছে এখন কলম আছেই। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে
পকেট মাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। একটা সময় পকেট মাররাও কলম চুরি করত, কিন্তু এখন তারা আর সেই কলম এতই সস্তা হয়ে গেছে, তারা আর সেই কলম চুরি আর করে না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলমের এতটাই দাম কমে গেছে যে কলমকে তারা একটা অস্পৃশ্য জ্ঞান করে, অর্থাৎ কোনো মূল্যবান বস্তুই ভাবে না কলমকে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। আন্ডারলাইন করো, এই লাইনটাকে আন্ডারলাইন করো। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কে ঘটিয়েছে? সেটা হলো ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। তাহলে ফাউন্টেন পেনের অপর নাম কি ছিল? ঝর্ণা কলম। ঝর্ণা কলম বলা হতো। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। লেখক বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরও এই ঝর্ণা কলম নামটা দিতে পারেন। কার নাম? কিসের নাম? ফাউন্টেন পেনের নাম। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। এখন তো আমরা কালি দিয়ে লিখেই চলি, পেন দিয়ে লিখেই চলি, কালির কোনো সীমা পরিসীমা নেই। তাই বলছেন যে এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম হলো লুইস অ্যাডসন ওয়াটারম্যান। অর্থাৎ এই ফাউন্টেন পেনের যিনি আবিষ্কর্তা বা ফাউন্টেন পেন যিনি আবিষ্কার করে কালির ফোয়ারা তুলে দিলেন তিনি হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো যিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। এবার দেখো কেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান ফাউন্টেন পেন তৈরি করলেন, সেই কথাটাই এবার বলছেন লেখক। যে একবার লুইস অ্যাডসন ওয়াটারম্যান গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময়ে দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। দোয়াতের মধ্যে কালি ছিল, সেই কালি কাগজে পড়ে গেল। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, কোথায় কালি পাওয়া যায় তার সন্ধানে তিনি আবার ছুটলেন। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই-সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। অর্থাৎ তিনি কালির খোঁজে বের হলেন, এর মধ্যে সেই দলিল নিয়ে অন্য একজন ব্যবসায়ী সেই ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করে নিলেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। সেই মনোবেদনা থেকে ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন যে এর একটা ব্যবস্থা করতেই হবে। তারপর তিনি তৈরি করলেন ফাউন্টেন পেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। লেখক বলছেন দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে, আর শেষ হয় 1945 খ্রিস্টাব্দে। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। ব্যাস, ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কলেজ স্ট্রিটের একটি দোকানে, নামকরা দোকানে ফাউন্টেন পেন কিনবেন বলে লেখক গিয়েছেন। দোকানদার জিজ্ঞাসা করেন যে কি কলম, কিসের কলম। ব্যাস, এবার তো ভ্যাবাচাকা খেয়ে গেছে যে কি বলবেন। তিনি আউড়ে চলেছেন, অর্থাৎ দোকানদার বলেই চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, অর্থাৎ একের পর এক পেনের নাম তিনি বলেই চলেছেন যে কোন পেনটা আপনাকে দেব, কোনটার কি দাম, সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। অর্থাৎ সেই দোকানদার বুঝতে পারলেন যে এনার বুঝি টাকা পয়সা খুব একটা বেশি নেই, এনার বাজেট হয়তো খুব কম। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ। কে বলছেন? সেই দোকানদার লেখককে বলছেন যে সস্তার একটা পাইলট পেন নিয়ে যাও, জাপানি কলম, এটা দারুণ লেখা হয়। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। অর্থাৎ কলমটা কত শক্ত, কত ভালো, মজবুত, হ্যাঁ, সেটাই দেখানোর জন্য এই কাজটা করলেন। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেরকম। সার্কাসে দেখা যায় যে একজন মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হলো, দূর থেকে তার দিকে ছুরি ছোড়া হলো, আর তার চারপাশ দিয়ে বহু ছুরি গিয়ে আটকে গেল। তেমনি সেই রকম একটা ভঙ্গি করে তিনি কলমটা ছুঁড়ে দিলেন সেই বোর্ডের দিকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে। অর্থাৎ দেখবে তোমরা ট্রেনে, বাসে
হ্যাঁ, যখন কলম বিক্রেতা বা বিভিন্ন ধরনের যারা ফেরিওয়ালারা বিভিন্ন জিনিস বিক্রি করেন, সেখানে তারা ঘষে মেজে দেখান যে সেই জিনিসটা কতটা মজবুত বা সহজে নষ্ট হবে না। হ্যাঁ, এরকম তারা দেখান। তো এক্ষেত্রেও সেই নিবটা ছুঁড়ে দিল সেই বোর্ডের দিকে, কিন্তু সেই নিবের কিছু হলো না, সেটাই দেখালেন সেই দোকানদার। বললেন যে পেনের নিব দেখো ঠিক আছে, দুই এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। জাদু পাইলট কেন বলা হচ্ছে? অর্থাৎ কোনো কিছুতেই সেই নিব, পেনের নিব নষ্ট হলো না বা সেই পেনটা নষ্ট হলো না, সেই জন্য তাকে বলছেন যে জাদু পাইলট। পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলট। তিনি অনেক ধরনের ফাউন্টেন পেন কিনেছেন, তার হাতে এসেছে, কিন্তু সেই জাপানি পাইলট পেনকে তিনি অনেক দিন বাঁচিয়ে রেখেছিলেন। ফাউন্টেন পেনের এক বিপদ তার লেখককে নেশাগ্রস্ত করে, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। অর্থাৎ ফাউন্টেন পেন সংগ্রহ করার নেশা যদি একবার কোনো লেখকের চেপে যায়, তাহলে সে নেশা ছাড়ানো যেন খুব মুশকিল। ডজন দুয়েক তো হবেই, 2 ডজন সেই ফাউন্টেন পেন শৈলজানন্দ লেখককে দেখিয়েছিলেন। এখানে শৈলজানন্দ বলতে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কথা বলা হচ্ছে। পারকারি ছিল বেশ কয়েক রকম পারকার পেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাছে ছিল। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। শৈলজানন্দ মুখোপাধ্যায় পেন সংগ্রহের সেই নেশা পেয়েছিলেন কার কাছ থেকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও ফাউন্টেন পেন সংগ্রহ করতেন। এই অনুচ্ছেদের প্রথম যে লাইনটা রয়েছে দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। তাহলে আগে ফাউন্টেন পেনের কি নাম ছিল? রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। তাহলে যে পেন ছিল রিজার্ভার পেন, সেই পেনকে ওয়াটারম্যান আরেকটু উন্নত করে তৈরি করলেন ফাউন্টেন পেন নামে। আমাদের ঝর্ণা কলম, বাংলায় বলা হয় ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। আর ফাউন্টেন পেন অনেক পরে তিনি হাতে তুলে নিয়েছেন। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। কালি বানানো বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দুরকমই বড়ি পাওয়া যেত, অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। তাহলে দেখো, এখানে কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে যেভাবে কালি তৈরি করা হতো সে কথা বলা হচ্ছে। কোন কালির বড়ি পাওয়া যেত? লাল আর নীল দু রকমের বড়ি পাওয়া যেত। আর কালির নাম পেলাম আমরা কি কি কালি? কাজল কালি, সুলেখা। ছুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। অর্থাৎ নিবও ছিল বিভিন্ন ধরনের। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি। তা বিদেশে যে উন্নত ধরনের নিব পাওয়া যেত সেগুলো গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি ছিল। খুবই টেকসই, পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। সেই পেনের নিবে কখনো কখনো আবার হিরেও বসানো হতো। মানে আজকের দিনে ভাবলে যেন একটা অবিশ্বাস্য মনে হয়। আবার ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়েও ফাউন্টেন পেনকে মুড়ে দেওয়া হতো, হ্যাঁ, যাতে আরও দামি হতো সেই সব পেন। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হঠিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। এই ধরনের বিভিন্ন রকমারি পেনকে বাজারে ছেড়ে দোয়াত আর কালিকে সরিয়ে দেওয়া হতো। অর্থাৎ এই ধরনের পেনের চল শুরু হয়ে গেল।
আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। অর্থাৎ সবাই এখন পেন ব্যবহার করে, কেউ ওই কঞ্চির কলম বা খাগের কলম, পালকের কলম কেউ আর ব্যবহার করতেন না। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। এরপর থেকে শিক্ষিত ঘরে বা অফিস আদালতে, শিক্ষিতদের ঘরে বা অফিস আদালতে ওই দোয়াত কালি শুধু সাজিয়েই রাখা হতো, সেগুলো আর ব্যবহার করা হতো না। কালির আধার, ব্লটিং পেপার সব। এক সময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। এই লাইনটাতে তোমরা আন্ডারলাইন করো, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। তাহলে কি বলা হচ্ছে, এক সময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরবর্তীকালে ব্লটিং পেপারে লেখা শুকানো হতো। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও, এরকম বিভিন্ন ধরনের দোয়াত দেখা যেত। পোর্সেলিন মানে চীনামাটি, জেড মানে এক ধরনের সবুজ রঙের পাথর। তো এই ধরনের বিভিন্ন রকমের দোয়াত দেখা যেত। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ কেউ যদি দু একটা পাশ করতো, হ্যাঁ, তাহলে গ্রামের যারা বয়স্করা রয়েছেন তারা আশীর্বাদ করে বলতেন যে বেঁচে থাকো, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ পড়াশোনা করে তুমি আরো বড় হও, সোনার দোয়াত কলম রাখারও যেন তোমার ক্ষমতা থাকে, এইভাবে আশীর্বাদ করতেন। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের ছেলে রীতেন্দ্রনাথ ঠাকুর। সেই রীতেন্দ্রনাথ ঠাকুরের ছেলে হলেন শুভ ঠাকুর, যার সম্পূর্ণ নাম শুভগেন্দ্রনাথ ঠাকুর। সেই শুভগেন্দ্রনাথ ঠাকুর যে দোয়াত সংগ্রহ করতেন, সেই দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে লেখক দেখেছিলেন সেখানে সোনার দোয়াত কলমও ছিল। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। সাহিত্য এবং ইতিহাসের বিভিন্ন ধরনের চরিত্রের কথা সেখানে লেখা থাকতো দোয়াতের গায়ে। আর লেখক ভাবছেন শেক্সপিয়ার, দান্তে, মিল্টন থেকে শুরু করে এরা প্রত্যেকেই এই দোয়াত কালিতে লিখে তারা অমর হয়ে রয়েছেন, তাদের রচনাও অমর হয়ে আছে। হায়, কোথায় গেল সেসব দিন, এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝিবা যায় যায়। এখন অর্থাৎ লেখক বলছেন যে লেখকের সেই সময়ের সেই ফাউন্টেন পেনও যায় যায় অবস্থা। এখন বল পেন বা ডট পেন, এখন সবাই বল পেন বা ডট পেন ব্যবহার করছে। এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। আমরা এখন ব্যবহার করি যে সরু সরু পেন, হ্যাঁ, সরু রিফিল, সেখানে কে কত দূর দৌড়াতে পারে, অর্থাৎ কত জোরে কে লিখতে পারে, কত তাড়াতাড়ি কে লিখতে পারে, হ্যাঁ, সেটা নিয়ে সবার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। একটা বিদেশি ফাউন্টেনের বিজ্ঞাপনে লেখক দেখেছিলেন যে কত রকমের নিব সেখানে দেওয়া রয়েছে বিজ্ঞাপনে, 700 রকমের নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। লেখক যে সময়ে লিখছেন সেই সময়ে 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনায় গড়া হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। অর্থাৎ এক একজনের জন্য এক এক ধরনের নিব
সেই ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল। আর যারা টাকার কুমির, অর্থাৎ যাদের অনেক টাকা পয়সা, তাদের খুশি করার জন্য বিভিন্ন ধরনের পেন তৈরি করা হতো। সেই পেনের সঙ্গে আমরা একটু আগেই দেখলাম যে হিরে বসানো হতো, সোনা দিয়ে মোড়া হতো, তাই তো? তো একটা কলমের দাম ধার্য করা হয়েছিল 2500 পাউন্ড। হ্যাঁ, অর্থাৎ অনেক টাকা, অনেক দাম ছিল সেই সব কলমের। যাদের টাকা পয়সা বেশি তারা শখ মেটাতেন সেই সমস্ত পেন কিনে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। এই লাইনটা আন্ডারলাইন করো। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। এই লাইনটাও তোমরা আন্ডারলাইন করো। কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে? এতক্ষণ ধরে যে সমস্ত পেনের কথা আমরা জানলাম, এই কম্পিউটার এসে যেন এদের সমস্ত কিছুই জাদুঘরে পাঠিয়ে দেবে, অর্থাৎ এদের ব্যবহার একেবারে নিশ্চিহ্ন করে দেবে। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। এই কথাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসে বলেছেন। তবে এমনভাবে বলেননি। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, হাই লাঠি তোমার দিন গিয়াছে। হ্যাঁ, দেবী চৌধুরানী উপন্যাসে এইভাবে বঙ্কিমচন্দ্র বলেছিলেন। কলমের দিনও কি ফুরালো? লেখক বলছেন যে বঙ্কিমচন্দ্র যেমন বলেছিলেন যে লাঠি তোমার দিন ফুরিয়ে গেছে, তাহলে কি এখন কলমের দিনও ফুরিয়ে গেল? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা, অর্থাৎ ইতিহাস তাকে মনে রাখবে, ইতিহাসের ঠাঁই নিশ্চিত, একথা বলছেন। অর্থাৎ বর্তমানে আর হয়তো থাকবে না এই সমস্ত পেন। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী। অর্থাৎ যারা ভালো লেখেন তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, মুঘলদের দরবারেও সেই সমস্ত ক্যালিওগ্রাফিস্টদের অনেক খাতির করা হতো, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। অর্থাৎ যারা লিপিকুশলী, যারা লেখালেখি করেন, আমাদের বাংলার রাজা জমিদাররাও তাদের সম্মান করতেন, তাদের খাওয়া পড়ার ব্যবস্থাও সেই রাজারা করে দিতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। অর্থাৎ বিভিন্ন পুঁথি, হ্যাঁ, লেখালেখি, সেগুলো নকল করাতেন, কপি করাতেন সেই সমস্ত লিপিকরদের দিয়ে অনেক সাধারণ মানুষও। সমানি সব শিষ্যানি ঘনানি বিরলানি চ। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। হ্যাঁ, তারা যে পুঁথি নকল করতেন তাদের লেখাগুলো সব সমান, একদম সুশৃঙ্খল আর পরিচ্ছন্ন, প্রত্যেকটা ছত্র, প্রত্যেকটা লাইন ছিল। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, খুব সুন্দর হাতের লেখা, ঝকঝক করতো মুক্তোর মতন, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। এই তথ্যগুলো তোমরা মনে রাখবে, ছোট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসবে। কিছু কাপড় আর মিঠাই, এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 19 শতকে 12 আনায় কত অক্ষর লেখানো যেত? 32,000 অক্ষর। কে লিখে গেছেন? একজন সাহেব লিখে গেছেন, ইংরেজ সাহেব লিখে গেছেন। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। হ্যাঁ, অর্থাৎ লিপিকররা তাদের লেখালেখি নিয়ে গর্ব করতেন আর বলতেন যে এই লেখা যেন কেউ চুরি না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। এই লাইনটা আন্ডারলাইন করো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়। অর্থাৎ তলোয়ার দিয়ে যেমন যুদ্ধ করা হয়, তেমনি কলম দিয়েও লেখার যে শক্তি, সেই শক্তিকে কলমের মধ্য দিয়েই প্রকাশ করা হয়। কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্ট্রিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে কুড়ো কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। সম্ভবত এই ব্যারেল, কার্ট্রিজ ফাউন্টেন পেনে শুনতে পাওয়া যায়।
যারা যোদ্ধা তারা যেমন তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করেন, তেমনি কলমধারীদের কাছে সেই তলোয়ার হলো যুদ্ধের অস্ত্রের মতন। সেই লেখালেখির মধ্য দিয়ে তারা মানুষের মন কিন্তু জয় করে নেন, যেটা যুদ্ধবাজরা পারেন না। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন লেখক। কি বলছেন যে ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। কে তিনি? তিনি অন্নদাশঙ্কর রায়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটারে টাইপ করে লিখেছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তাহলে কে নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন? সত্যজিৎ রায়। সিনেমা পরিচালক যিনি সত্যজিৎ রায়, তার কথা এখানে বলা হচ্ছে। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার একটি নেশার মধ্যে ছিল লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। তার হাতের লেখাও খুব সুন্দর ছিল। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখতেন, লেখার সময় যেখানে তার ভুল হতো তিনি একটু কাটাকাটি করে সেই জায়গাটা একটা ছবির মতন এঁকে দিতেন। তোমরা এটা দেখেছো, হয়তো নিশ্চয়ই দেখে থাকবে। তো সেটাই একটা ছবি তৈরি হয়ে যেত। হ্যাঁ, আর সেই ছবি থেকেই তিনি চিত্রশিল্পী হিসেবে সারা বিশ্বময় সম্মানিত হয়েছেন। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। আসলে সত্যিই তো তাই। কম্পিউটারে যে ছবি আঁকা হয় সেটা কি প্রকৃত শিল্পীর পরিচয় পাওয়া যায়? অবশ্যই কম্পিউটারে যিনি ছবি আঁকছেন তার তো একটা গুণ আছে, কিন্তু হাতে যিনি ছবি আঁকছেন তার যে গুণ রয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু কম্পিউটারে ছবি আঁকার মধ্যে শুধু তার গুণ নেই, তার সঙ্গে সেই যন্ত্রটারও একটা কৃতিত্ব রয়েছে। সে কথাই বলছেন এখানে লেখক। আমি কালি খেকো কলমের ভক্ত বটে। লেখক সরাসরি বলছেন যে আমি কালি খেকো কলমের ভক্ত। যে কলমের মধ্যে কালি দিয়ে লেখা হয় সেই কলমেরই আমি ভক্ত। কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে তার কোনো বিবাদ নেই। অর্থাৎ ফাউন্টেন পেন বা বল পেনকেও তিনি ভালোবাসেন। হ্যাঁ, তার সাথে কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অর্থাৎ বলতে চাচ্ছেন যে বল পেনের কাছে লেখক যেন নিরুপায় হয়ে গেছেন। অর্থাৎ এখন বল পেনের ব্যবহার এত চলে এসেছে তাকে যেন ত্যাগ করাই মুশকিল। সেই জন্যে সে বল পেন যেন সবল আর লেখক যেন দুর্বল হয়ে পড়েছেন। তাকে, তার ইচ্ছাকে হত্যা করতে চাইলে লেখক সরাসরি আত্মসমর্পণ করে বলছেন, হ্যাঁ আমি মৃত, আমি তোমার কাছে সারেন্ডার করলাম। হ্যাঁ হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু। কঙ্কাবতী, ডমরুধর ইত্যাদি গ্রন্থের রচয়িতা সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অসাবধানতাবশত ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বুকে তার নিজের নিবের কলম ফুটে যায়, তার ফলেই তার মৃত্যু হয়। সেই জন্যই বলছেন যে নিবের কলমকে এখানে খুনির ভূমিকাতেও দেখা গেছে। এই প্রবন্ধটি সম্পাদিত, দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে সম্পাদিত, অর্থাৎ মূল যে বড় প্রবন্ধ ছিল সেখান থেকে অনেক কিছু কাটছাট করে বাদ দিয়ে এখানে
রাখা হয়েছে। সবাই বারবার এই প্রবন্ধটি পড়বে, আর এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি ঠিক সঠিকভাবে লিখে আসতে পারবে। সবাই খুব ভালো থেকো, আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও।